আসসালামু আলাইকুম। আমরা একদিন বিরতি দিয়ে আজকে আবার নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠ্য কবি আবু জাফর উবাইদুল্লাহ রচিত আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি। এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে এটি আমরা পেয়েছি আবু জাফর উবাইদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার নাম কবিতাই হলো আমি কিংবদন্তির কথা বলছি। তার আগে আমরা আবু জাফর উবাইদুল্লাহ সম্বন্ধে যদি একটু কথা বলি তাহলে আমরা দেখি যে বাংলা সাহিত্যের একটি বিরাট অংশ জুড়ে আছে ইংরেজি ভাষাভাষী পড়া বা ইংরেজি ভাষা ও সাহিত্য পড়া ছাত্রদের কিংবা পরবর্তীতে যারা বাংলা সাহিত্য রচনা করেছেন তাদের একটি বিশাল অংশ জুড়ে আছে তাদের রচনাকর্ম। বিশেষ করে বুদ্ধদেব বসু, আমাদের আবু জাফর উবাইদুল্লাহ কিংবা পরবর্তীতে সৈয়দ শামসুল হক, যারা বাংলা সাহিত্যে অনন্য অবদান রেখেছেন অন্য ভাষা ও সাহিত্য পড়লেও। আবু জাফর উবাইদুল্লাহর সাহিত্যকর্মের মূল বিষয়বস্তু হলো বাংলাদেশের রাষ্ট্রভাষা সংগ্রাম এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ। এই বিষয়ের উপর ভিত্তি করে মূলত আবু জাফর উবাইদুল্লাহ তার সাহিত্যকর্ম রচনা করেছেন। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আমাদের আবু জাফর উবাইদুল্লাহ। বিশেষ করে এরশাদ সরকারের সময় আমরা জানি স্বৈরাচারী সরকার ছিলেন এরশাদ সরকার, সেই সময়ে তিনি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কথিত আছে যে এরশাদের যে কবিতাগুলো রচিত তার নামে তার অধিকাংশ কবিতাই লিখে দিতেন এই আবু জাফর উবাইদুল্লাহ। আবু জাফর উবাইদুল্লাহর বেশ কয়েকটি রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হলো সাত নরিহার, আমি কিংবদন্তির কথা বলছি, কমলের চোখ, কখনো রং কখনো সুর ইত্যাদি, কিংবা বৃষ্টি ও সাহসী, পুরুষের জন্য প্রার্থনা। ঠিক আছে, এই কাব্যগ্রন্থগুলো বিশেষভাবে অনন্য। এছাড়াও আবু জাফর উবাইদুল্লাহ ইংরেজি ভাষা ও সাহিত্যে লেখালেখি করেছেন। তার অনেক রচনা আছে ইংরেজি ভাষায়। মূলত আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ফুটে উঠেছে আমার পূর্বপুরুষের ইতিহাস, অর্থাৎ মহান স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটকে তিনি কল্পনা করেই রচনা করেছেন এই কবিতাটি। তো এই কবিতা যখন আমরা বিশ্লেষণ করব তখন অবশ্যই আমাদের মহান স্বাধীনতা আন্দোলন, আমাদের রাষ্ট্রভাষা সংগ্রামের কথা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো আমরা এবার সরাসরি কবিতার আলোচনায় চলে যাচ্ছি। কবি প্রথমেই বলেছেন আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, অর্থাৎ আমার পূর্বপুরুষ যারা আগে ছিলেন তাদের কথা বলছি আমি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, কারণ তিনি কৃষক ছিলেন, তিনি চাষ করতেন, তার হাতে পলিমাটির সৌরভ ছিল। আমরা জানি যে আমাদের বাংলা অঞ্চল নদী বিধৌত পলিমাটির উর্বর একটি এলাকা। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তাকে পেছন থেকে আঘাত করা হয়েছিল এবং সে আঘাতটি ক্ষতে পরিণত হয়েছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য ও সাপদের কথা বলতেন। অতিক্রান্ত পাহাড় বলতে কি বোঝানো হয়েছে? কারণ আমাদের পূর্বপুরুষরা অধিকাংশই বিভিন্ন দেশ থেকে এসেছিলেন এবং সে অর্থে তারা বিভিন্ন যে পাহাড় পর্বত অতিক্রম করে এসেছিলেন সেসব অতিক্রান্ত পাহাড়ের কথা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে বলেছেন। কবি আবার বলছেন যে অরণ্য সাপদের কথা বলতেন। তারা যে বন জঙ্গল পার হয়ে এসেছিলেন সেটা হিংস্র জন্তুতে ভরপুর ছিল। কবি সেই অরণ্য এবং সেই হিংস্র বন জীবজন্তুর কথা বলছেন। পতিত জমি আবাদের কথা বলতেন, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন জায়গা থেকে এসে এই অঞ্চলে যখন বসতি স্থাপন করেছিল তারা এই অঞ্চলের পতিত জমিগুলো আবাদ করেছিল। কবি সেই পতিত জমি আবাদের কথা বলছেন, যেটা আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন। তিনি কবি ও কবিতার কথা বলতেন, আমাদের পূর্বপুরুষরা কবি ও কবিতার কথা বলতেন। এই কবি ও কবিতা কি? এই কবি ও কবিতা হলো সত্য কথা এবং অন্যায় অনাচারের বিরুদ্ধে রচিত সত্য প্রতিবাদী হলো কবিতা। কবি আবার বলছেন জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। অর্থাৎ আমার পূর্বপুরুষেরা যে জমি চাষ করে ফসল ফলিয়েছেন সেই জমি চাষ করে ফসল ফলানোর প্রত্যেকটা ফসল হলো এক একটা কবিতা। বলছেন যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এই কবিতার একটি বড় বিষয় যে এখানে অনুপ্রাসের ব্যবহার করা হয়েছে, কারণ একই লাইন বারবার ব্যবহার করে কবিতার মাধুর্যকে আরও বৃদ্ধি করা হয়েছে। এটিকে বলা হয় শব্দালঙ্কার বা অনুপ্রাস। এবার কবি বলছেন যে যে ঝড়ের আর্তনাদ শুনতে জানে না সে কবিতা শুনতে পারে না, কিংবা যে সে দিগন্তের অধিকার থেকে, পৃথিবীর অধিকার থেকে সে বঞ্চিত হবে। তার মানে কবিতার প্রতি সবার একটি ভালোবাসা থাকতে হবে। আর আমরা বললাম যে এই কবিতা হলো সত্য কথা, সত্য শব্দ, অন্যায়ের প্রতিবাদ করা ইত্যাদি।
কবি বলছেন যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। তার মানে যার মধ্যে প্রতিবাদ নাই, যে সত্য কথা বলতে পারে না, সে তো সারা জীবন কৃতদাসের মতোই থেকে যাবে, অন্যের দাস হয়ে থাকবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। অর্থাৎ কবি এমন এক স্বপ্নের কথা বলছেন যেটা চিরসত্য। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। অর্থাৎ চুলার আগুনে আলোকিত একটি জানালা যেখান থেকে পৃথিবী দেখা যাবে। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এই মা হলেন আমাদের দেশমাতৃকা। বলছেন যে প্রবহমান নদী, যে নদীতে স্রোত আছে, সেই নদীতে যে সাঁতার জানে না স্রোত তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। অর্থাৎ নদীতে ভাসতে হলেও এই সত্য শব্দ বলতেও শিখতে হয়। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের সঙ্গে অবশ্যই সত্য এবং প্রতিবাদ এবং সত্য নিষ্ঠা জড়িত। কবি আবার বলছেন আমি কিংবদন্তির কথা বলছি। এই কিংবদন্তিই হলেন আমার পূর্বপুরুষ। কিংবদন্তি হলো জনশ্রুতি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমরা জানি যে আমাদের মহান স্বাধিকার আন্দোলনে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে কিংবা 1947 পরবর্তী সময়ে বাংলা মায়ের সন্তানেরা তাদের জীবন দিয়েছে এই দেশকে রক্ষার জন্য, কখনো ভাষাকে রক্ষার জন্য। কবি সেই সব কথাকে স্মরণ করেছেন। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। 52তে আমার ভাইয়েরা জীবন দিয়েছে এবং 1971 সালে আমাদের রক্তক্ষয়ী সংগ্রামে আমাদের মা বোন কিংবা আমাদের দেশমাতৃকার অনেক দেশপ্রেমিক সন্তানের জীবনের বিনিময়ে কিন্তু আমরা মহান স্বাধীনতা পেয়েছি। কবি সেই সব কথা বলছেন। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। অর্থাৎ দেশপ্রেম যদি মানুষের মধ্যে আসতে হয় অবশ্যই তার মধ্যে সত্যবাদিতা থাকতে হবে এবং তার মধ্যে প্রতিবাদ থাকতে হবে। যার মধ্যে প্রতিবাদ নাই সে কখনো দেশকে ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না। এটা কবি বারবার বলছেন। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। এই লাইনটুকু আমাদের ব্যাখ্যার জন্য গুরুত্বপূর্ণ যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। সূর্য সকল শক্তির আধার। সুতরাং সকল শক্তিকে যদি হৃদয়ে ধারণ না করা যায় তাহলে কোনো যুদ্ধকেই জয় করা যাবে না। কবি সেই কথা আবার বলছেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন। আমার পূর্বপুরুষরা কৃতদাস ছিলেন কারণ তাকে পেছন থেকে আঘাত করা হয়েছিল তার পিঠে। এজন্য তার পিঠে রক্ত জবার মতো, রক্ত জবা আমরা জানি লাল টকটকে ফুল, সেরকম ক্ষত তার পিঠে ছিল। অনেক বড় কবিতা, আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকতে হবে। কবি বলছেন যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। কর্ষণ মানে চাষ করা। যে চাষ করবে তা ফসল তাকে অবশ্যই সমৃদ্ধ করবে, তার ঘরে ফসল উঠবে। কবি সেই কথা বলছেন। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে মাছ চাষ করবে নদী তাকে মাছ দিবে, এটাই তো স্বাভাবিক কথা। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। অর্থাৎ আমরা জানি যে গরুর থেকে আমরা যে গরুর থেকে অনেক অনেক কিছুই আমরা পেয়ে থাকি। তার মধ্যে সবচেয়ে বেশি হলো গরুর দুধ আমরা পান করি, যেটা আমাদের জন্য অবশ্যই একটি আশীর্বাদ স্বরূপ এবং যেটা আমাদের দীর্ঘায়ু দানে সহায়তা প্রদান করে। আমিষ জাতীয় খাদ্য এটি। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। আমরা জানি যে লোহাকে পিটিয়ে ইস্পাত তৈরি করা হয়। কবি বলছেন যে লোহাকে পেটাতে পেটাতে একসময় সেটা ইস্পাত থেকে তরবারিতে পরিণত হয়, অস্ত্রে পরিণত হয়। দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি। এবার কবি সমগ্র বাংলা মায়ের সন্তানদের উদ্দেশ্য করে বলছেন আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। কারণ আমরা জানি যে আবারও আমরা কবি স্মরণ করছেন যে আমরা বলছি তিনি একই লাইন বারবার ব্যবহার করে আমাদের মহান স্বাধীনতা আন্দোলনকে কিংবা রাষ্ট্রভাষা সংগ্রামকে বারবার উপস্থাপনের চেষ্টা করেছেন। যে আমাদের 1952 সালের রাষ্ট্রভাষা সংগ্রামে আমাদের ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছে কিংবা আমাদের 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে তারা জীবন দিয়েছে, সেই সকল মৃত্যুর কথা কবি স্মরণ করছেন। কবি আবার বলছেন যে আমি কবি ও কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। যখন যে কোনো সেনাবাহিনী অভ্যুত্থান করে তাদের একটি সশস্ত্র অনিবার্য অভ্যুত্থান ঘটে, তার মধ্যে একটা সৌন্দর্য আছে। কবি বলছেন যে ওই যে অস্ত্রের অভ্যুত্থান এর মধ্যেও সৌন্দর্য আছে এবং সেটাও হলো সত্যনিষ্ঠা এবং সত্য প্রতিবাদ এবং সেটাও কবিতা। কবি আবার বলছেন সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। কবি বলছেন আমি আমার মুখ থেকে যতগুলো সত্য কথা উচ্চারণ করি সবগুলোই কবিতা।
রক্ত যাবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমার কৃতদাসের পিঠে যে রক্ত যাবার মতো ক্ষত ছিল, তার প্রত্যেকটি অংশই এক একটি কবিতা। কবি আবার বলছেন যে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো। অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা আমাদের যে স্বাধীনতার কথা বলে গেছেন, আমাদের যে সংগ্রামের কথা বলে গেছেন, যে সংগ্রাম ব্যতীত, প্রতিবাদ ব্যতীত এবং সত্য নিষ্ঠা ব্যতীত কখনোই মুক্তি সম্ভব নয়, আমরা কি তাদের মতো হতে পারবো। আমরা কি আমাদের পূর্বপুরুষের মতো কিংবদন্তি হতে পারবো। তারা যেভাবে কালে কালে আমাদেরকে দিক নির্দেশনা, পথ প্রদর্শন করেছেন, আমরা কি তাদের মতো করে সব কিছু জয় করতে পারবো। মূলত কবির চেতনায় জাগ্রত ছিল আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম এবং আমাদের স্বাধিকার আন্দোলন। এই বিষয়কে কেন্দ্র করে মূলত কবি তার এই কবিতাটি রচনা করেছেন, যে আমি কিংবদন্তির কথা বলছি। মূলত এই কবিতাটি প্রচলিত ছন্দের বাইরে গিয়ে একটি প্রাকৃতিক এবং স্বাভাবিক ছন্দে রচিত। এটাকে বলা হয় গদ্য ছন্দ। আমাদের শামসুর রহমানও কিন্তু গদ্য ছন্দে তার বিখ্যাত কবিতাগুলো রচনা করে গেছেন। বাংলা সাহিত্যে গদ্য ছন্দ খুবই বিখ্যাত স্থান অধিকার করে আছে। তো যখন আমরা আবু জাফর উবাইদুল্লাহর এই কিংবদন্তির কথা বলছি, কবিতাটি পড়ব, তখন অবশ্যই আমরা আমাদের এই বিষয়গুলোকে স্মরণ রাখবো যে আমাদের কৃতদাসরা, আমাদের দুঃখিত, আমাদের পূর্বপুরুষরা সারা জীবন ধরেই নির্যাতিত এবং নিপীড়িত হয়ে এসেছে। আমরা জানি যে সেই পাল শাসনামল থেকে শুরু করে ইংরেজ শাসনামল কিংবা পরবর্তীতে পাকিস্তান শাসনামল, সব সময়ই তাদের নির্যাতন এবং নিপীড়ন আমরা সচক্ষে দেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে, আশা করি তোমরা এই কবিতাটি আলোচনার মাধ্যমে তোমাদের জন্য সহজ হয়ে যাবে এবং তোমরা আরেকটু ভালোভাবে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ পড়ে নিবে। তাহলে অবশ্যই তোমাদের জন্য এটা ফলপ্রসূ হবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।